আমার কথায় কোনো ব্যবহারে কোনো কথায় কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত। আমি যদি নিজেকে আরো নিয়ন্ত্রণ করতে পারতাম আরো ভালো হতো, কিন্তু দিন শেষে যেহেতু মানুষ, আমি আশা করব আমার কথায় আমার কোনো ব্যবহারে কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত। নেট দুনিয়ায় এই দুই রাজনীতিবিদকে নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই নিজের অবস্থান বদলালেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার দেশের একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়তো আমার আরো ধৈর্যশীল হওয়া উচিত ছিল, কিন্তু দিন শেষে আমি একজন মানুষ, তাই আমি চাইবো আমার কথায় বা কোনো শব্দ চয়নে যদি কেউ ব্যথা পেয়ে থাকে আমি দুঃখিত। হাসনাত তাকে ডেকেছে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। রুমিন আপা হাসনাতের পুরনো ছবি পোস্ট করুক, ভালো, এটা চলুক, কিন্তু উনি যখন ফকিন্নির বাচ্চা লিখবেন, ওনার মতো এত অভিজ্ঞ একজন মানুষ, এত বর্ণাঢ্য ওনার রাজনৈতিক জীবন, এটা কিন্তু অনেককে আহত করে। এবং আপনি দেখেন এই আসলে ফকিন্নির বাচ্চারা কিন্তু অনেক পথ শিশু কিন্তু জীবন দিয়েছে, শহীদ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন, যারা প্লে করেছেন এই মুহূর্তে, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, অবশেষে রুমিন ফারহানা ক্ষমা চাইল তার বক্তব্যের কারণে। আপনারা সকলে অবগত আছেন, হাসনাত আবদুল্লাহকে ফকিন্নি বলার পর রীতিমতো তোপের মুখে পড়েছে রুমিন ফারহানা। সকলেই তার সেই বক্তব্যের নিন্দা জানিয়েছে এবং নানাবিধ সমালোচনা করা হচ্ছে রুমিন ফারহানাকে ঘিরে, রুমিন ফারহানাকে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বিএনপির তরফ থেকে বলা হয়েছিল রুমিন ফারহানার উচিত তার বক্তব্যের জন্য হাসনাত আবদুল্লাহর কাছে ক্ষমা চাওয়া। অবশেষে ক্ষমা চাইল, শেষমেশ ক্ষমা চেয়েছে বাধ্য হয়ে অথবা ভুল বুঝতে পেরে, যেভাবেই হোক না কেন ক্ষমা চেয়েছে রুমিন ফারহানা। রুমিন ফারহানা গ্লোবাল টেলিভিশনের টক শোতে গিয়ে তিনি বলেছেন তার বক্তব্যে, যদি কেউ কষ্ট পেয়ে থাকে, যদি কারোর হৃদয়ে আঘাত লাগে, যদি কেউ মনে করে তিনি ভুল কিছু বলেছে, সেই জন্য তিনি ক্ষমা চান। তিনি স্বীকার করছেন যে ফকিন্নি বলা আসলে তার ভুল হয়েছেন। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়ার আগে তিনি ভেবেচিন্তে বক্তব্য দিবেন বলেও জানিয়েছেন। চলুন কথা না বাড়িয়ে দুঃখ প্রকাশ করে ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলল তার বক্তব্য দেওয়া নিয়ে আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলি। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। প্রিয় দর্শক, আমার কথায় আমার অযৌক্তিক কোনো ব্যবহারে, অযৌক্তিক কোনো কথায়, অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত। আপনি একজন অ্যাডভোকেট, অনেক স্বশিক্ষিত, সুশিক্ষিত, অনেক বড় পরিবারের মানুষ, এবং আপনি যা বলেন সবাই সেটা অনুসরণ করে, কারণ একজন টক শো হোস্ট হিসেবে না, আপনি ভীষণ জনপ্রিয় অন্তত টক শো গুলোতে, এবং রাজনীতিবিদদের কথাই নাই। কিন্তু আপনি যখন কিছু বলেন অন্যজন আহত হলে সেটা সবারই খারাপ লাগে একসাথে। আপনার কি মনে হয় যে আপনার কোনো কথা আচরণে কেউ মানে অনেক কষ্ট পেয়েছে, বা আপনার যারা আছেন অনুসারীরা তারাও কষ্ট পেয়েছে? আপনার কি সেই বিষয়ে কিছু বলার আছে কি? দিন শেষে তো আমি একজন মানুষ, একজন মানুষের ধৈর্যেরও তো একটা সীমা থাকে। ধরুন বহুদিন ধরে কেউ যদি ট্রোলড হতেই থাকে, একটা সময় মনে হচ্ছে একটা জবাব দেই, সেটা না হলেই ভালো। আমি যদি নিজেকে আরো নিয়ন্ত্রণ করতে পারতাম আরো ভালো হতো, কিন্তু দিন শেষে যেহেতু মানুষ, আমি আশা করব আমার কথায় আমার অযৌক্তিক কোনো ব্যবহারে, অযৌক্তিক কোনো কথায়, অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত। আমি নিজে অনেক মুগ্ধ হলাম আপনার এই বাক্যটা বলার কারণে, কারণ এইটাই হচ্ছে সৌন্দর্য, যে হ্যাঁ আমরা অনেক রাগান্বিত অবস্থা অনেক কিছু করি, কিন্তু পরে আমাদের মনে হয় যে এটা না করলেও হতো, অন্যজনকে আহত করে আমি আসলে কি করব। রাজনীতির কথা অনেক হয়, কিন্তু ব্যক্তিগত যখন হয়ে যায় তখন বোধহয় আমরা একটুখানি তখন চুপসে যাই। অনেক ধন্যবাদ রুমিন ফারহানা, আপনি নিজে আমার পছন্দের, এবং আরো পছন্দ হলো আপনাকে। আমি ছোটবেলা থেকে এই বাস্তবতা মানিয়ে নিতে শিখেছি, যেটা যখন যেমন। লাইফ তো আসলে খুব স্মুথ কিছু না, আর বিশেষ করে পলিটিশিয়ানদের লাইফ একেবারেই স্মুথ না। নারী পলিটিশিয়ানদের লাইফ আরো স্মুথ না, নারী ভোকাল পলিটিশিয়ানের লাইফ একেবারেই স্মুথ না। এই সকল কিছু বিবেচনা আমার মনে হয় তো ভালোই আছে। হাসনাত আবদুল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বসেন রুমিন ফারহানা। এরপরেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।
রুমিন ফারহানাকে হাসনাত আব্দুল্লাহ বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক মন্তব্য করলেও বিষয়টি ছাপিয়ে হাসনাতকে নিয়ে রুমিনের মন্তব্য ঘুরে ফিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এরপরই বিএনপির নেত্রী সাইবার বুলিং এর মুখে পড়েন। এমত অবস্থায় রুমিনের পাশে দাঁড়ান হাসনাত আব্দুল্লাহ, বলেন রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে ওনাকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে। কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজন নারীকে নিয়ে বাজে মন্তব্য করা, চরিত্র হনন করা, এসব থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের রাজনীতিবিদ রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। নিজেদের মধ্যে বিভেদ তৈরি করলে সেই সুযোগ আওয়ামী লীগ নেবে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, ভিন্ন মত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া হবে। আমরা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে আমাদের এই ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। আমাদের ঐক্যটাকে অবশ্যই ধরে রাখতে হবে। বিভেদ তৈরি হলে সেগুলোকে আওয়ামী লীগ কাজে লাগাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে ফাটল ধরেছে সেটি থেকে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কিন্তু লাভবান হচ্ছে না। রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত আক্রমণ করা, নারীকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করা, চরিত্র হনন করা, কাউকে আক্রমণ করা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নেট দুনিয়ায় এই দুই রাজনীতিবিদকে নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই নিজের অবস্থান বদলালেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার দেশের একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দিনের পর দিন একটা মানুষ যদি ট্রলের শিকার হয় তাহলে একটা সময় মনে হবে জবাব দেয়। হয়তো আমার আরো ধৈর্যশীল হওয়া উচিত ছিল, কিন্তু দিন শেষে আমি একজন মানুষ, তাই আমি চাইবো আমার কথায় বা কোনো শব্দ চয়নে যদি কেউ ব্যথা পেয়ে থাকে আমি দুঃখিত। যদিও হাসনাত আব্দুল্লাহর নাম উল্লেখ করেননি রুমিন ফারহানা, তবুও তার এই কথায় নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন। কেউ কেউ বলছেন এটাই রাজনীতির সৌন্দর্য। হাসনাত তাকে দেখেছে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। রুমিন আপা হাসনাতের পুরনো ছবি পোস্ট করুক, ভালো, রাখুক, এটা চলুক, কিন্তু উনি যখন ফকিন্নির বাচ্চা লিখবেন, ওনার মতো এত অভিজ্ঞ একজন মানুষ, এত বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, এটা কিন্তু অনেককে আহত করে। এবং আপনি দেখেন এই আসলে ফকিন্নির বাচ্চারা কিন্তু অনেক পথ শিশু কিন্তু জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এই শহীদের তালিকায় কিন্তু ওই ভ্যান চালক, রিক্সা চালক, সবজি, এরাই আছে, শ্রমজীবী মানুষ আছে। তাহলে আপনি তাকে, সে আপনাকে একটা আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে, আপনি পাল্টা তাকে তার কথাটাকে করেন। এবং হুমায়রা কিন্তু সাথে সাথে এটা ডিলিট করেছে, তারপরও তার এটার যে রিফ্লেকশন আমাদের ফোরামেও বলেছে। সাইবার বুলিং এ নারীরা যে পরিমাণ শিকার হচ্ছে, ধরেন সাম্প্রতিক সময় রুমিন ফারহানা, তার আগে আপনি, তার আগে আরেকজন হুমায়রানুর একটা কমেন্ট করে সেও সাইবার বুলিং এর শিকার। ফলে এবং এই শব্দ চয়নে আমরা কোনো পক্ষই ছাড় দিচ্ছি না। এমনকি যে ধরনের স্লোগান উচ্চারিত হচ্ছে বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায়, এই ধরনের স্লোগান কিন্তু আমরা 5 আগস্টের আগেও শুনি নাই, মানে আন্দোলন যখন তুঙ্গে ছিল তখনও শুনি নাই। এই জিনিসটা কেন হচ্ছে আসলে? এটার উত্তর দেওয়ার আগে আমি বাউল ভাইয়ের একটা কথা প্রেক্ষিতে একটা লাইন বলি, যে মেলায় বাচ্চারা যেরকম আবদার করে, গণপরিষদের আমাদের আবদারটা এত বছর উনি শুনে নাই, ব্যাপারটা এরকম না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে 17 এপ্রিল ওনার সেকেন্ড ফরমানে, দ্বিতীয় ফরমানে দ্বাদশ সংশোধনীতে উনি বলেছিল নেক্সট ডে জাতীয় পরিষদ নির্বাচন হবে, সেটা গণপরিষদ কাম সংসদ নির্বাচন হবে। সো এই জিনিসটা যে আমরা প্রথম তা না, এটা প্রথম বিএনপির ইতিহাসেই কিন্তু আছে। তো এই মেলায় আবদারটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফরমান জারি করে কিন্তু দ্বাদশ সংশোধনীতে বলেছেন। এবার সাইবার বুলিং এ আসি। প্রথম বাক্য যেটা আমি বলবো, যে হুমায়রা যখন ওই কমেন্টটা করে, আমরা 4-5 জন সাথে সাথে আমাদের যে নিজস্ব ফোরাম আছে আমরা ওখানে অ্যাড্রেস করি এবং ওকে এটা উইথড্র করে সাথে সাথে, কিন্তু ওই 3 মিনিটে যে ড্যামেজটা হওয়ার এটা হয়ে গেছে। রুমিন আপা বিরুদ্ধে যে ধরনের সাইবার বুলিং চলছে, এটা আমরা এটা এখন আমাদের একদম মেজর ইস্যু, এটা নিয়ে আমরা সবাই কথা বলছি। কালকে পর্যন্ত রুমিন আপাকে হয়তো ডিফেন্ড করছিলাম, কিন্তু মিশু ভাই দেখেন, আপনি হাসনাত তাকে দেখেছে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। রুমিন আপা হাসনাতের পুরনো ছবি পোস্ট করুক, ভালো, রাখুক, এটা চলুক, কিন্তু উনি যখন ফকিন্নির বাচ্চা লিখবেন, ওনার মতো এত অভিজ্ঞ একজন মানুষ, এত বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, এটা কিন্তু অনেককে আহত করে। এবং আপনি দেখেন এই আসলে ফকিন্নির বাচ্চারা কিন্তু অনেক পথ শিশু কিন্তু জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এই শহীদের তালিকায় কিন্তু ওই ভ্যান চালক, রিক্সা চালক, সবজি, এরাই আছে, শ্রমজীবী মানুষ আছে। তাহলে আপনি তাকে, সে আপনাকে একটা আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে, আপনি পাল্টা তাকে তার কথাটাকে করেন। এবং হুমায়রা কিন্তু সাথে সাথে এটা ডিলিট করেছে, তারপরও তার এটার যে রিফ্লেকশন এবং সে আমাদের ফোরামেও বলেছে। আরেকটা বলি, যে এই পারস্পরিক এগুলো কিন্তু বন্ধ করতে হবে। এই যে বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে উপদেষ্টা হাবিব সাহেব বলেছেন, এই যে ধানের শীষ, এই স্লোগান যে দিবে তার জিহ্বা টিনে ছেড়ে ফেলা হবে। তাহলে এই যে অধ্যত্বপূর্ণ এইসব কথাবার্তাতে কি হয় জানেন, এগুলোতে ওই
যারা মানে গণতন্ত্রের পরস্পর শত্রু, পরস্পরকে হ্যাঁ, উস্কায়। আপনারা রাজনৈতিক সমালোচনা করেন, এখন তো একদম উন্মুক্ত, কেউ আপনাকে ডিজিটাল অ্যাক্টে আটকাবে না, আপনি সমালোচনা করেন, কিন্তু আমরা দুই পক্ষের থেকেই কিন্তু, আপনি দেখেন এই যে ভাই বললেন বস্তির আগের কথাটা আমি বললাম না, তার কিন্তু আগের রুমিন কথা ফারহানাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলাটাও কি সঠিক? না। মানে আমি তার একটা ভূমিকা তো আপনারা আপনি একটা দেখেছেন। কথা বলি, উনি যেহেতু বললেন না যে 15 বছরেও এটা হয় নাই যে আমাকে ধাক্কা দিয়েছে, বা উনি যে ফ্ল্যাটের আবেদন করেছিলেন, এটা আমি, হ্যাঁ, প্লটের আবেদন করেছিলেন, এটা এবং দেখেন রুমিন আপা কিন্তু বলেছে আমি যেদিন আবেদন করেছি ওই দিনই কিন্তু আমি আবেদন উইথড্র করেছি, কিন্তু এই কথা রয়ে গেছে, সেম এই হুমায়রার কমেন্টের মতোই। তো এগুলো আপনার ধরেন তর্কের খাতিরে এগুলো চললো, কিন্তু তারপর এই যে ডাকাতের মতো চেহারা, ফকিন্নি, ছোট লোক, এসব শব্দ কিন্তু এই প্রজন্মকে অনেক আঘাত করে এবং সাধারণ মানুষকে আঘাত করে, এবং এটাতে কিন্তু অনেক বিমুখ হয় মানুষ। আমরা তো এখানে আসছি, আপনি দেখেন একটা লাইন, হ্যাঁ আমি জানি সারাদিন ফেসবুকে এগুলা চলে, কিন্তু আমাদের এখন গণ অভ্যুত্থান পরবর্তী কত একটা ইম্পর্টেন্ট সময় যে আমরা এই রাষ্ট্র কাঠামো নিয়ে তর্ক করব, যুদ্ধ করব, এটাকে ফিক্স করবো, আমরা ওইটাতে যাইতে পারি না। ডিজিটালাইজেশনের এই যুগে প্রত্যেকের হাতে হাতে যখন মিডিয়া পৌঁছে গেছে এবং প্রত্যেকেই নিজে নিজে মিডিয়া ক্রিয়েট করতে পারে, এমতো অবস্থায় রাজনীতিবিদরা বা যে কেউ যে কোনো একটা কথা বলে, মন গড়া একটা কথা বলে বা ইতর জাতীয় কোনো কথা বলে সহজে পার পেয়ে যাবার মতো কোনো উপায় আর এই সময় নাই। এমনকি যারা বাঘা বাঘা রাজনীতিবিদ, একসময় রাজনীতিবিদদের প্রত্যেকেই কিন্তু ভয় করে চলতো, তাদেরকে কেউ চোখে চোখ রেখে কথা বলার সাহস পেত না, কারণ সবাই ভাবতো যে ইনি একজন রাজনীতিবিদ, পরবর্তীতে উনি চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, না জানি আমার কত বড় ক্ষতি করে ফেলে। কিন্তু এই সময়ে এসে যারা রাজনীতিবিদ তারাও কিন্তু তটস্থ থাকে এই সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের ভয়ে। মজার ব্যাপার হচ্ছে এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভিজম করে এবং এখানে যারা সরব, এরা রাজনীতিবিদদের, বাঘা বাঘা রাজনীতিবিদদের ঘুম হারাম করে দিতে পারে এবং তাদের রাজনৈতিক ক্যারিয়ারই ধ্বংস করে দিতে পারে। সাম্প্রতিক সময়ে আমরা এর সবচেয়ে বড় উদাহরণ দেখতে পাই গোলাম মোল্লা রনির ক্ষেত্রে। গোলাম মোল্লা রনি দেখুন, আমরা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে অল্প কিছুদিন পূর্বে তিনি যেভাবে যে টোনে কথা বলছিলেন, আমরা কিন্তু এক পর্যায়ে ধরেই নিয়েছিলাম, তাকে কিন্তু আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম। কিন্তু আসলে ওই যে যার মনের ভিতরে যা, ওটা সে লুকিয়ে রাখতে পারে না। গোলাম মোল্লা রনি এক পর্যায়ে তার ভিতরে যা ছিল, যে নেফাকিটুকু ছিল, সেটি কিন্তু তিনি 5 আগস্টের পরে ধরে রাখতে পারলেন না, ওটি তিনি গলতকরণ করে দিলেন। যখনই গলতকরণ করে দিলেন তখনই তো আমরা আকাশ থেকে পড়লাম যে হায় সর্বনাশ, এই মানুষটা বিএনপির ভিতরে মিশে সে বিএনপিকে কত বড় ক্ষতি করতে যাচ্ছিল এবং পুরো বাংলাদেশের বিপ্লবীদেরকে সে কত বড় ক্ষতি করতে যাচ্ছিল। অথচ আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে সে তারেক রহমান যখন দেশে আসছিল না, সে এমন কথা কিন্তু বলেও ছিল যে আমি বিএনপি যদি আগামীতে আমাকে প্রধানমন্ত্রী বানায় দেয় আমি প্রধানমন্ত্রী হতে পারি। বিএনপির থেকে কিন্তু তার নমিনেশনের টিকিট প্রায় কনফার্ম করে ফেলেছিল, এরকম একটা ভাব চলে এসেছিল। সেই গোলাম মোল্লা রনির এই নেফাকি প্রথমেই ধরে দিলেন ইলিয়াস হোসেন এবং তার রাজনৈতিক ক্যারিয়ারটা ওইখানে শেষ করে দিলেন। ওইখানে গোলাম মোল্লা রনির চ্যাপ্টার বাংলাদেশ থেকে ক্লোজ। গোলাম মোল্লা রনির বাংলাদেশে আর কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নাই। সে ভবিষ্যতে কোনো রাজনীতিবিদ হতে পারবে কিনা বা কখনো আর এমপি হতে পারবে কিনা এটা সন্দেহ রয়েছে। আমরা মনে করি এটা হবে না। তারপরে আমরা ফজলুর রহমানের কথা বলতে পারি। ফজলুর রহমান অর্থাৎ যাকে আমরা ফজু পাগলা বলে বলি, এর ক্যারিয়ার শেষ। এ ইতিপূর্বে 4 বার দল চেঞ্জ করেছে, তারপরেও সে যদিও বড় বড় গলায় আদর্শের কথা বলে, আর দল যে চেঞ্জ করে বারবার এই দল রেখেও দল, ও দল রেখেও দল, এই আদর্শ থেকে যে আদর্শের উপর স্থির থাকতে পারে না, আদর্শ পরিবর্তন করে, তার আবার চরিত্র কিসের আদর্শের কথা সে বলে। এই সমস্ত লোকজনের আদর্শ নিয়ে আমাদের চলতে হবে। যারা এরা তো চরিত্রহীন বলে লোকজন, যে যেখানে সুবিধা পাচ্ছে না অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এই ফজলুর রহমানের ক্যারিয়ারও কিন্তু একেবারে শেষ। আমরা সর্বশেষ দেখলাম রুমিন ফারহানাকে ধরেছেন পিনাকি ভট্টাচার্য। রুমিন ফারহানাকে গতকাল পিনাকি ভট্টাচার্য এমন ভাবে ধরেছে, আমার মনে হয় রুমিন ফারহানার রাজনৈতিক ক্যারিয়ারও ওদের মতোই, অন্যান্যদের মতোই এখানেই ইতি ঘটলো। সে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আমাদের কাছে মনে হয় না। বিশেষ করে যদি আভিজাত্য বোধ থাকে, আত্মসম্মান বোধ থাকে, তাহলে আমার মনে হয় রুমিন ফারহানা অন্য কোনো জায়গায় এই ঘটনার পরে আর সে কোথাও টকশোতে গিয়ে বড় বড় করে কথা বলবে না, যদি আত্মসম্মান বোধ থাকে। কিভাবে শুরুটা হয়েছিল, তিনি টকশোতে গিয়ে, তিনি কিন্তু প্রচুর টকশো করেন, তো টকশোতে গিয়ে তিনি ছাত্র শিবিরকে বললেন যে এরা মুনাফেক, যারা পরিচয় গোপন করে রাজনীতি করে এরা মুনাফেক। পিনাকি ভট্টাচার্য একেবারে স্বয়ং তার পিতাকে মুনাফেক বানিয়ে দিলেন। মুনাফেক শেখ রুমিনুর রহমান, এখানে তিনি একেবারে তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন। আমিও ওইটা ওখান থেকে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন। এটি জাস্ট বারে বারে দেখানো এই কারণেই যে এটি বারবার দেখানো এই কারণেই যাতে আপনারা ভুলে না যান। আর একটা জিনিস বারবার চর্চা থাকলে ওটি কেউ সহজে ভোলে না, মনে এসে যায়। রাজনীতিতে এই ডকুমেন্টস গুলো খুবই দরকার হয় প্রতিপক্ষের যুক্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং নিজে
পাল্টা যুক্তি পেশ করার জন্য এগুলো বারবার চর্চার ভিতরে রাখতে হয়। অনেকেই বলেন যে কপি পেস্ট এই ধরনের কথা বলা আমি মনে করি যৌক্তিক নয়, কারণ প্রত্যেকজন যখন একটা বিষয়ে বলবেন এটি তখন প্রত্যেকের কানের ভিতরে একেবারে মর্ম বলে গেঁথে যায়, সে এই যুক্তি আর কখনো ভুলবে না। আর আপনি যদি জীবনে একদিন শোনেন তাহলে ওটা আপনি খুব সহজেই ভুলে যাবেন, ওটা আর মনে থাকবে না। প্রতিপক্ষ যখন আপনাকে কোনো যুক্তি দিয়ে ঘায়েল করবে তখন তারকে পাল্টা প্রতিঘাত করার মতো ডকুমেন্টস থাকার পরেও আপনার হাতে যেহেতু নাই, আপনার মস্তিষ্কে নাই, এজন্য আপনি আর তাকে তখন ঘায়েল করতে পারবেন না। তো এজন্য এখানে দিয়ে দিচ্ছি যে রুমিন ফারহানার পিতা তিনি সর্বপ্রথম, সেখানে বলা হয়েছে কমিউনিস্টরা পরিচয় গোপন রেখে রাজনীতি করতেন, রুমিন ফারহানার পিতা তিনি একজন কমিউনিস্ট ছিলেন, তিনি সর্বপ্রথম পরিচয় গোপন করে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন। তাহলে রুমিন ফারহানা কি এখন এটার জবাব কি দিবেন? কোনো জবাব নাই তো। আপনি যখন ছাত্র শিবিরের উপরে যে নির্যাতন, যে অত্যাচার, যে নিষ্পেষণ চলেছে দীর্ঘ 17টা বছর, তাদের কোনো জায়গায় অফিস খুলতে দেওয়া হয়নি, তাদেরকে পড়ার টেবিল থেকে ধরে এনে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, জঙ্গি নাটকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, তখন তারা নিজেদের জীবন রক্ষার্থে, জানমাল রক্ষার্থে তারা একটু কৌশলের আশ্রয় নিয়ে হয়তো পরিচয় গোপন রেখেছে। আপনি সেটাকে এখন মুনাফেকি বলছেন। তাহলে আপনার পিতা কি করেছে? পিনাকির আমার কথার জবাব দেওয়া দরকার নেই, আমি পিনাকি ভট্টাচার্যের ওই ভিডিও রিভিউ দিচ্ছি, আপনি জবাব দিয়েন। এরপরে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, আপনি শেখ হাসিনার সুবিধাভোগী, আপনি শেখ হাসিনার কাছ থেকে সুবিধা নিয়েছেন, আপনি প্লটের জন্য আবেদন করেছেন, প্লটের জন্য আপনি বলছেন যে আমি আবেদন ওই দিনই উইথড্র করে নিয়েছিলাম। আপনি কেন উইথড্র করে নিয়েছেন? আপনি আবেদন করেছিলেন কেন? আপনার কি জায়গা জমির অভাব? আপনার কি ফ্ল্যাট বাড়ির অভাব? আপনি শেখ হাসিনার কাছে প্লট চাওয়া মানে তো আপনার নৈতিকতার প্রশ্ন দাঁড়ায়, আপনার নৈতিকভাবে আপনি দুর্বল। কেন আপনাকে প্লট চাইতে হলো কেন? আবার আপনি নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন যে আপনার কোনো প্লট নাই, আপনার কোনো জায়গা জমি নাই, বাড়িঘর নাই, অথচ এই যে এগুলো কি পিনাকি ভট্টাচার্যের ওইখানে এই প্রমাণ আছে, তারপরেও আমি আবার দেখাই দিচ্ছি এগুলো। এটা তো আপনার চট্টগ্রামে আপনার নামে প্লট আছে, ঢাকাতে আপনার নামে প্লট আছে, তো আপনি সেখানে তাহলে আপনি মিথ্যা তথ্য গোপন করলেন। এটা কোন ধরনের মুনাফিকি? এটা কি অসত্য তথ্য নয়? বিগত শেখ হাসিনা সরকারের আমলে যখন বিএনপি জামাতের কোনো লোক ঘরে ঘুমাতে পারেনি, তখন কি হয়ে আপনি তখন শেখ হাসিনাকে বৈধতা দিয়েছেন? এটি তো মিথ্যা নয়। কুসুম কুসুম সমালোচনা করে আপনি তাদেরকে বৈধতা দিয়েছেন। তো এটা তার কাছে প্লট চেয়েছেন। শামীম ওসমানের সাথে আপনার সম্পর্ক ভালো। এখন প্রশ্ন উঠতে পারে যে পিনাকি ভট্টাচার্য রুমিন ফারহানার উপরে এতটা খেপলেন কেন? খেপার তো যথেষ্ট কারণ আছে, কারণ রুমিন ফারহানা এবং ফজলুর রহমানরা 5 আগস্টের পরবর্তী সময়ে ওই যে তাদের ভিতরে যে মুজিব প্রেম, আওয়ামী প্রেম, এগুলো তো তারা আসলে গোপন রাখতে পারছিল না। মূলত তো তারা আসলে ওইখানেরই লোক। আরো একটা প্রমাণ পিনাকি ভট্টাচার্য দিয়েছেন, এগুলো তো আসলে আমরা জানতাম না। রুমিন ফারহানা বলছে যে আব্বার সাথে শেখ মুজিবের এত সম্পর্ক ছিল যে তিনি আমাদের বাড়িতে আসতেন, সেই থেকে আমরা তাকে দেখছি, দেখে আমরা বড় হয়েছি, সুতরাং ওই ইতিহাস, ওই শিকড় ভোলা সম্ভব নয়। বেগম মুজিবকে নিয়ে আব্বা এতটা উচ্ছ্বসিত ছিলেন, তাকে এত বেশি ভালোবাসতেন যে আব্বা বলতেন যে আমি যদি কখনো বিয়ে করি তাহলে ভাবির মতো একটা মেয়েকে বিয়ে করতে চাই। আচ্ছা, এটা আপনি কোথায় পেলেন? আপনি কি তখন ছিলেন? আপনার বাবা বিয়ের পরে কি আপনাকে এই গল্প করে গিয়েছে? আপনার বাবার কোনো লেখাতে তো এই ঘটনা লিখে যান নাই তিনি, তাহলে আপনি এটি কোথায় পেয়েছেন? এটি কোথায় পেলেন? তার মানে কি ওই অসমাপ্ত আত্মজীবনী যেমন জাভেদ পাটোয়ারিকে দিয়ে লেখানো হয়েছে, আপনিও কি সেই ধরনের আপনার বাবার নামে বই লিখে চালাচ্ছেন? আমাদের কাছে তো এরকমই মনে হচ্ছে যে আব্বা বলতেন যে ভাবির মতো একজন, তার মানে কৌশলে আপনি শেখ হাসিনার সামনে শেখ হাসিনার মাকে প্রশংসা করে আপনি সুবিধা বাগিয়ে নিতে চেয়েছেন। বাংলাদেশের আপামর জনসাধারণ উত্তেজিত হবার একমাত্র কারণ আপনি জুলাই যোদ্ধা, আমাদের ব্ল্যাক ডায়মন্ড হাসনাত আব্দুল্লাহকে আপনি যাচ্ছে তাই ফকিন্নির পুত বলে গালিগালাজ করেছেন। এটি কোনো সভ্য সমাজের ভাষা হতে পারে না। এটি রুমিন ফারহানা যারা শামীম ওসমানদের সাথে যাদের লিয়াজ থাকে তারাই কেবল বলতে পারে। আপনার এই পোস্টের পরে খুশিতে লাফিয়ে উঠেছে শামীম ওসমান, নিঝুম মজুমদার, মেহের আফরোজ শাওন, এরা লাফিয়ে উঠেছে খুশিতে। সুতরাং আপনি কাদের পারপাস সার্ভ করছেন এটা তো খুব সহজেই বোঝা যায়। এর জন্য তো রকেট সায়েন্স পড়া লাগে না। তো যাই হোক, পিনাকি ভট্টাচার্য এই রুমিন ফারহানার রাজনৈতিক ক্যারিয়ারে যে বাঁশটা দিয়েছে, আমার কাছে মনে হয় না যে এই বাঁশের ভারে রুমিন ফারহানা পরবর্তীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে বাংলাদেশে রীতিমতো লঙ্কা কাণ্ড ঘটছে। বিএনপির এই নেত্রী ব্রাহ্মণবাড়ির একটি আসন থেকে আগামীতে নির্বাচন করতে চাচ্ছেন, যেটি তাদের পারিবারিক ঐতিহ্য, বংশ পরম্পরায়, যেখান থেকে তার বাবা রাজনীতি করতেন, আত্মীয় স্বজনরা রাজনীতি করছেন এবং তিনি ওই এলাকার জনগণের প্রতিনিধি রূপে সংসদ সদস্য নির্বাচিত হতে চান। তো সেই এলাকায় স্থানীয় বিএনপির সঙ্গে, জেলা বিএনপির সঙ্গে এবং
ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ওই অঞ্চলের যে আঞ্চলিক বিএনপি রয়েছে সেই নেতৃত্বের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানার যে স্নায়ুযুদ্ধ, এটা আমরা যারা রাজনীতি করি তারা কম বেশি সবাই বুঝি। তো তার যে ব্যাপক পরিচিতি বিশেষ করে মিডিয়া জগতে, তারপর তার যে বংশীয় বিস্তৃতি বা পরিচিতি সারা বাংলাদেশে, সর্বোপরি তার নিজের বাগ্মিতা, স্মার্টনেস এবং কানেক্টিভিটি, তো সব মিলিয়ে তার যারা রাজনৈতিক দলের যারা প্রতিপক্ষ তার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত লড়াই করতে গিয়ে 10 বার চিন্তা করতো শেখ হাসিনার জমানা পর্যন্ত। কিন্তু এই যে নতুন বিপ্লবের পর যেটা হলো সেটা হলো যে তার যারা স্থানীয় রাজনীতিতে তার যারা প্রতিদ্বন্দ্বী, তারা সঙ্গত কারণেই এনসিপি এখন যারা আছেন তাদেরকে, জামাতকে রুমিন ফারহানার বিরুদ্ধে যে কোনো ভাবে তারা তাদের পক্ষে নিয়ে নেয়। এর ফলে ওই নির্বাচনী এলাকাতে, কুমিল্লার রাজনীতিতে, ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে এবং এই যে ঢাকার যে দক্ষিণ অংশ, সেই দক্ষিণ অংশের রাজনীতিতে রুমিন ফারহানাকে নিয়ে দলের অভ্যন্তরে একটা নতুন সমস্যা তৈরি হয়। এই গেল এক। 2 নম্বর হলো যে নারী যখন ব্রেইনি হয়, মানে বিউটি উইথ ব্রেইন, তখন এটা পুরুষের জন্য ভীষণ রকম একটা অস্বস্তিকর বিষয় হয়ে পড়ে, বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজে। দ্বিতীয়ত, নারীদের মধ্যে এই ধরনের নারীর জনপ্রিয়তা বলতে গেলে সমপর্যায়ে জনপ্রিয়তা নাই বললেই চলে। সবাই আমাদের দেশে কি হয়, তুলু তুলু পুতু পুতু। তো রুমিন ফারহানার যে ক্যারেক্টারিস্টিক্স, তার বাবা অলি আহাদকে যারা ছিলেন, সেই দিক থেকে বিএনপিতে আসলে তার সঙ্গে বড় কথা বলার, মানে পিছন থেকে আপনি হিংসা করতে পারেন নারী হিসেবে বা পুরুষ হিসেবে, কটাক্ষ করতে পারেন, তার যৌবন নিয়ে, তার চরিত্র নিয়ে যা কিছু করতে পারেন, কিন্তু 1 to 1 তাকে নিয়ে প্রকাশ্যে কথা বলার মতো বিএনপিতে দূরের কথা বাংলাদেশের রাজনীতিতে খুব অল্প লোক আছে। হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী যদি বলতেন নাই তুমি কে, এরকম একটা কথা, তো সেক্ষেত্রে রুমিন ফারহানা থেমে যেতেন না, তিনি বলতেন আপনি কে। কিন্তু আপনি কি এই কথা বলার ক্ষমতা রুমিন ফারহানার আছে বা ছিল। এনিওয়ে, তো সেই রুমিন ফারহানা দলের মধ্যে তারেক রহমান সাহেবের একসময় খুব ঘনিষ্ঠ জন ছিলেন। তো এটা প্রতিপক্ষ মুখ টিপে হাসতো, নানা রকম কথাবার্তা বলতো। তিনি কেন, কোন কোঠায় বা তিনি কোন যোগ্যতায় সংসদে গেলেন, যেখানে এত মানে ত্যাগী, তারপরে শেষে যোগ্যতা সম্পন্ন অনেক নারী কর্মী আছেন যারা সংসদে যেতে পারতো। কিন্তু তারেক রহমান সাহেব রুমিন ফারহানাকে সেখানে পাঠিয়েছেন। এই কারণ হলো যে যদি বাগ্মিতা ধরেন, সেই বাগ্মিতার ক্ষেত্রে তার সঙ্গে তুলনা করা যেতে পারে একমাত্র সৈয়দ আসিফা আশরাফি পাপিয়ার। কিন্তু যেহেতু সে ব্যারিস্টার এবং বয়সে তরুণ এবং তার একটা ফ্যামিলি লিগেসি রয়েছে, সেক্ষেত্রে আসলে পার্লামেন্টে তাকে যে পাঠানো হয়েছে দলের পক্ষ থেকে, তা তারেক রহমান সাহেবের জন্য বা বিএনপির জন্য কতটা ফলপ্রসূ হয়েছে। পুরো সময়টা জুড়ে তিনি আওয়ামী লীগের লোকের সঙ্গে একদিকে ভাই ভাই হাসি হাসি সম্পর্ক রেখেছেন, আর হাসতে হাসতে কথা বলে বলে যখন তিনি মাইক ধরেছেন, তখন আওয়ামী লীগের স্পিকার থেকে শুরু করে সবাই বুঝতে পারতো না যে তিনি আসলে কি বলছেন। এবং পুরো সময়টি বিএনপির 2 জন মাত্র নেতা, পাপিয়ার হাজব্যান্ড যিনি হারুন সাহেব রয়েছেন তিনি, এবং এই যে যাকে বলা হয় রুমিন ফারহানা, পুরো সংসদকে যেভাবে মাতিয়ে রেখেছিলেন, আকর্ষণীয় করে ফেলেছিলেন, প্রাণ দিয়েছিলেন এবং মানে বিএনপিকে উজ্জীবিত করে রেখেছিল। বিএনপির 100 জন বড় বড় নেতা সারা বাংলাদেশে প্রতিদিন যা না করতো, সংসদে রুমিন ফারহানার একটি বক্তব্য দলকে ঠিক সেই পর্যায়ে নিয়ে গিয়েছিল। এরপরে যেটা টেলিভিশন টকশোতে এই মুহূর্তে বিএনপির যে সকল তারকা রয়েছেন, তার মধ্যে 1 নম্বর যাদের পদ পদবী আছেন, 1 নম্বর তারকা হলো রুমিন ফারহানা, এতে কোনো সন্দেহ নেই। এখন সেই রুমিন ফারহানার বিরুদ্ধে দলের ভিতরে এবং বাইরে একটা গ্রুপ তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাকে অপদস্থ, অপমান, তাকে নিরুৎসাহিত করার যে প্রক্রিয়া তারা করে আসছিল, সাম্প্রতিক সময়ে সেটার একটা মহড়া হয়ে গেল ইলেকশন কমিশনে। সেখানে একটা শুনানি হচ্ছিল। আপনারা জানেন এটাকে ডিলিমিটেশন বলা হয়, মানে নির্বাচনের আগে প্রতিটি সংসদীয় এলাকার যে সীমানা নির্ধারণ করার জন্য যে ডিসপিউট থাকে, তো কখনো 2টো ইউনিয়ন একটা এলাকাতে আনা হয়, কখনো 2টো ইউনিয়ন কেটে অন্য এলাকায় দেওয়া হয়। তো এরকম একটা ডিলিমিটেশনের একটা মামলা ছিল রুমিন ফারহানার এলাকার 2টো সংসদীয় আসন নিয়ে, যার মধ্যে একটি আসন রুমিন ফারহানা। তো সেটা নিয়ে যে তর্ক হচ্ছিল, বিতর্ক হচ্ছিল, সেখানে রুমিন ফারহানা লাঞ্ছিত হন, মারামারি করেন। এবং সেই মারামারির সঙ্গে স্পষ্টত আমি যেটা বললাম যে অভ্যন্তরীণ এবং পার্শ্ববর্তী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, পারিপার্শ্বিক যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, সেগুলো রুমিন ফারহানার বিরুদ্ধে গিয়েছে। রুমিন ফারহানা অত্যন্ত শক্ত হাতে সেটা রায় বাঘিনীর মতো সেটা মোকাবেলা করেছেন এবং তিনি তার উপর যারা আক্রমণকারী তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তার যারা লোকজন ছিল, নেতাকর্মী ছিল, তারা যথেষ্ট উদ্যোগী ভূমিকা পালন করেছেন এবং তারা হাত দিয়ে জানা করেছেন তার 1000 গুণ বেশি রুমিন ফারহানা তার মুখ দিয়ে প্রতিপক্ষকে যে শুল বিদ্ধ করেছেন, ওটার কারণে এখনো পুরো বিএনপি রাজনীতি
থরথর করে কাঁপছে। এমনি জনাব ফজলুর রহমানকে নিয়ে নানা রকম চাপের মধ্যে বিএনপি রয়েছে। বিএনপির দুর্বল চিত্ত যারা আছেন, বিএনপির দোদুল্যমান পক্ষ যারা আছেন, বিএনপির মধ্যে যারা জামাতের এজেন্ট আছেন, বিএনপির মধ্যে যারা ডক্টর ইউনূসের এজেন্ট আছেন, এমনকি যারা আওয়ামী লীগের এজেন্ট আছেন বিএনপির মধ্যে, তারা সবাই মিলে ফজলুর রহমানকে বিএনপি ছাড়া করার যে মাস্টার প্ল্যান নিয়ে এগুচ্ছে, ওটার একটা ক্রান্তিকাল যাচ্ছে। আমি এই ভিডিও যখন করছি তখনও পর্যন্ত বিএনপির শোকজের জবাব ফজলুর রহমান সাহেব দেননি, আর বিএনপি তার যে শোকজ পত্রটি সেটা প্রত্যাহার করেনি বা এটার ব্যাপারে নতুন কোনো বক্তব্য আসেনি। থাকলে হয়তো এখানে এই সুযোগে বলতাম। তো ফজলুর রহমান সাহেবের ইস্যুটা শেষ হতে না হতে রুমিন ফারহানার ইস্যুটা আবার নতুন করে আসবে। এর কারণ হলো তিনি যে কথাটা ইঙ্গিত করেছেন, প্রথমে যে ইঙ্গিত করেছেন যে আওয়ামী লীগের জবানাতে গত 15 বছরে যেটি হয়নি, অর্থাৎ তার শরীরে হাত দেওয়া হয়নি, তার সঙ্গে এইভাবে প্রকাশ্যে দ্বন্দ্ব সংঘাত করার ক্ষমতা আওয়ামী লীগের লোকের ছিল না। আর যাদের জন্য তিনি গত 15 বছর ধরে সংগ্রাম করেছেন, স্পষ্টতই বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাতকে তিনি দায়ী করেছেন, নেতৃত্বহীনতাকে তিনি কটাক্ষ করেছেন। এবং এখন যে একটা যাকে বলে হ্যাভ হ্যাজার্ড অবস্থা যাকে বলা হয় বিএনপিতে চলছে, যে যেখানটা পারছে ধরো মারো খাও, এর বিরুদ্ধে লাগো, ওকে ওইটা করো, এটা ওটা করো, এই সংস্কৃতি। এই দলের যারা ভালো কাজ করেন, রাজনীতি করেন, সম্মান নিয়ে চলতে চান, বা যারা বিএনপির দুঃসময় বিএনপির হাল ধরেছেন, তারা এই সময়টিতে এসে এমন বিপত্তির মধ্যে পড়েছেন যে তারা যে কখনো বিএনপি করতেন বা এখনো করেন একথা বলতেই তাদের এখন লজ্জা লাগছে, শরম লাগছে, ভয় লাগছে। তো রুমিন ফারহানার যে বিএনপি করার যে জিহাদে কুল্লিয়া, তার যে সাহস শক্তি আওয়ামী লীগ জমানাতে, এবং ওই সময়টাতে এই কাজের জন্য তাকে যথেষ্ট বেজ্জতি হতে হয়েছে। আপনারা জানেন যে যারা সংসদ সদস্য হয় তাদের কতগুলো সুযোগ সুবিধা থাকে, একটা প্লট, একটা গাড়ি, এগুলো অবারিত যে কোনো লোকের জন্য, এটা যাকে বলা হয় কমন। তো রুমিন ফারহানারও একটা প্লট পাওয়ার কথা ছিল, এটা তার প্রাপ্য সংসদ সদস্য হিসেবে। কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে সেটা না দিয়ে বরং তার সেই প্রাপ্যতাটা নিয়ে কটাক্ষ করে আওয়ামী লীগ যে ন্যারেটিভটা দাঁড় করিয়েছিল যে রুমিন ফারহানা সংসদে বড় বড় কথা বলে ওদিকে একটা প্লটের জন্য শেখ হাসিনার পা ধরে, আর সেই কথাটি এখন আওয়ামী লীগের বিরুদ্ধ পক্ষ এবং রুমিন ফারহানার দল বিএনপি তার সঙ্গে সঙ্গে অন্যান্য যারা তাকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করতে চায় তারা এই কথাগুলো বলছে। তো সেই যে রুমিন ফারহানাকে নিয়ে যা কিছু চলছে, এটা টেলিভিশন পর্যন্ত গড়িয়েছে, এখন পর্যন্ত গড়াচ্ছে, এবং এর সঙ্গে এনসিপি যুক্ত হয়ে গেছে। এনসিপির কয়েকজন নারী নেত্রী আছেন, তারা খুবই বাজে মন্তব্য করছেন। যারা পুরুষ নেতা রয়েছেন সেখানে, তারাও বাজে মন্তব্য করেছেন। এর মধ্যে আমার স্নেহভাজন হাসনাত আব্দুল্লাহ, উনি সবসময় কথা বলেন, তো তার একটা বক্তব্য নিয়ে বেশ রুমিন ফারহানা রিয়াক্ট করেছেন, এবং রুমিন ফারহানাকে তিনি যে কথা বলেছেন তার উত্তরে রুমিন ফারহানা তাকে ব্যক্তিগতভাবে তার চেহারা নিয়ে, সুরত নিয়ে, তারপর শেষে বংশ নিয়ে, তারপর তার পারিবারিক অবস্থা নিয়ে কটাক্ষ করেছেন। এবং কটাক্ষ করে তিনি ক্ষান্ত হননি, তিনি তার বক্তব্যের পক্ষে একেবারে স্ট্রং অবস্থানে তিনি আছেন। এবং এনসিপি ঠিক অন্য কেউ যদি কথাবার্তা বলতো, হাসনাত আব্দুল্লাহকে বলতো, এতক্ষণ মব হয়ে যেত এবং আরো কি হতো। কিন্তু রুমিন ফারহানা বলে কথা, সেখানে এখনো পর্যন্ত শুধুমাত্র মানে শব্দের লড়াই হচ্ছে। তো ঘটনা যাই হোক না কেন, বাস্তবতা হলো যে রুমিন ফারহানাকে কি বিএনপি ওন করছে, বা রুমিন ফারহানা কি এখনো বিএনপিকে ওন করেন? এটা কিন্তু অনেক বিরাট একটি প্রশ্ন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কি বলতে চান, আপনারা কি বলবেন। হাসনাত আব্দুল্লাহকে ফকিন্নি বলা এবং গরিব মিসকিন ডাকাতের মতো চেহারা দেখতে এই সমস্ত বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে যে সমালোচনা তোপের মুখে পড়েছিল ব্যারিস্টার রুমিন ফারহানা, যেই রেশানলে পড়েছিল, সেটা থেকে উদ্ধার হইতেই হয়তো বা ভুল স্বীকার করেছে ব্যারিস্টার রুমিন। যাই হোক, আপনারা জানাবেন আপনাদের কি মনে হয়, ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে নাকি বাধ্য হয়ে ক্ষমা চেয়েছে? আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত লিখে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ তিনি গত পরশু তিনি বলেছেন যে রুমিন আপাকে সাইবার বুলিংয়ের শিকার যেন বানানো না হয়। ব্যারিস্টার রুমিনকে নিয়ে তিনি বলেছেন, একজন মানুষ একটা বক্তব্য দিতেই পারে, মতবিরোধ থাকবে, ভেদাভেদ থাকবে, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিকবিদরা বক্তব্য রাখে, মতবিভেদ, এই মতবিরোধ থাকবেই। তবে সাইবার বুলিংয়ের শিকার যেন না করা হয় তাকে, যেহেতু তিনি একটা নারী এবং তার প্রতি সম্মান রেখেই যেন কথা বলা হয়, গঠনমূলক সমালোচনা করা উচিত বলেও মনে করে হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য
মন্তব্যের মাঝেই আসলে তার মানসিকতার পরিচয় দিয়েছেন তিনি একটা রীতিমতো আদব কায়দা শিখিয়ে দিয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে। ব্যারিস্টার রুমিন ফারহানা যেখানে ফকিন্নি ডাকাতের মতো দেখতে এই সমস্ত কুরুচিমূলক মন্তব্য করছে হাসনাতকে নিয়ে, সেই জায়গায় হাসনাত রুমিন ফারহানাকে যেন সাইবার বুলিংয়ের শিকার বানানো না হয়, রুমিন ফারহানাকে নিয়ে যেন কুরুচিমূলক মন্তব্য করা না হয়, সে বিষয়ে অনুরোধ করছে সকলের প্রতি। এখানেই দুজনের মধ্যে পার্থক্য রয়েছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা জানাবেন হাসনাত আবদুল্লাহকে নিয়ে কী বলতেছেন আপনারা। অনেকেই বলছে রুমিন ফারহানা 10 বার জন্মালেও হাসনাত আবদুল্লাহর সমান হতে পারবে না, এ কথাটা কি ঠিক বলছে? আপনারা কি মনে করেন?